সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি ক্লাস 11-এর তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেখানে রাষ্ট্র সম্পর্কিত যে বিষয়টা রয়েছে, রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য, সেই বিষয়টা সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব। আগের ভিডিওতে আমি তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বিষয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বলতে সেই বিষয়কে বোঝানো হয়, অর্থাৎ রাষ্ট্র বিষয়ক যে জ্ঞান, আমাদের রাষ্ট্র বিষয়ক যে জ্ঞান, সেখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সেই সমস্ত বিষয়গুলো ছিল। সেই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের যে জ্ঞান লাভ, সেটাকে আমরা কি রাষ্ট্রবিজ্ঞান বলতে পারি। তো এবার আমরা জানবো যে রাষ্ট্র কাকে বলে, অর্থাৎ একটা স্টেট আমরা এবার কাকে বলবো। যে রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রের বিষয়ের যে জ্ঞান, একটা রাষ্ট্র বিষয় সম্পর্কে আমরা সেই জ্ঞান লাভটা করছি। তাহলে রাষ্ট্র কি? আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো, এই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে বিষয়গুলো যার মধ্যে রয়েছে, সেটাকেই তাহলে আমরা রাষ্ট্র বলবো। ব্যাস, তাহলে এটা এক কথায় আমরা বলতে পারি। তো এই রাষ্ট্রবিজ্ঞানে এই রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে যে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতভেদ কিন্তু এখানেও রয়েছে। এখানে বিভিন্ন যে তাত্ত্বিক যারা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছেন। এখানে যেমন বলা হচ্ছে যে গ্রিসের পণ্ডিত অ্যারিস্টটল থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। তো এই যে রাষ্ট্রের সংজ্ঞা, এগুলো যারা প্রদান করেছেন তাদের মধ্যেও কয়েকটা ভাগ রয়েছে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তারা বিভিন্নভাবে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করছে। এখানে যেমন সাবেকি দৃষ্টিভঙ্গি রয়েছে, আদর্শবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে, আধুনিক দৃষ্টিভঙ্গি রয়েছে, এছাড়াও মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে। সেখানে বিভিন্ন তাত্ত্বিকেরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে যেভাবে আলাদাভাবে সংজ্ঞায়িত করেছিলেন আলাদা আলাদাভাবে, সেরকমভাবে রাষ্ট্রকেও কিন্তু সংজ্ঞায়িত করছেন। যেমন এখানে সাবেকি দৃষ্টিভঙ্গিতে অ্যারিস্টটল, টমাস হবস এদের কথা বলা যেতে পারে। যেমন অ্যারিস্টটল এখানে বলছে যে রাষ্ট্র হলো স্বাবলম্বী এবং পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। অর্থাৎ কি, রাষ্ট্রকেই বলছে যে কয়েকটি পরিবার এবং গ্রামের সমষ্টি, অর্থাৎ কয়েকটি পরিবার এবং গ্রাম নিয়ে কিন্তু একটি রাষ্ট্র গড়ে ওঠে বলে কিন্তু এখানে অ্যারিস্টটল মনে করছেন, অর্থাৎ সাবেকি দৃষ্টিভঙ্গি কিন্তু প্রদান করছেন অ্যারিস্টটল। এছাড়াও ওই যে বললাম টমাস হবস, সিসেরো, জাঁ-জাক রুসো এরাও বিভিন্নভাবে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করছেন। তো তোমরা এই সংজ্ঞাগুলো কিছু কিছু সংজ্ঞা তোমরা অবশ্যই পড়বে এবং তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, তো তোমাদের কিছু কিছু সংজ্ঞা এখানে কিন্তু পড়ে রাখতে হবে। কে কীভাবে সংজ্ঞায়িত করছেন সেই বিষয়গুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তো এরপর আদর্শবাদী সংজ্ঞা রয়েছে, যেখানে কান্ট আর হেগেলের নাম বলা যেতে পারে। যেমন হেগেল তার রচনায় রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করছেন। অর্থাৎ কি, রাষ্ট্রকে তিনি বলছেন যেন ঐশ্বরিক গুণের সাথে ঐশ্বরিক গুণ সম্পন্ন তিনি বলছেন, রাষ্ট্রকে ঐশ্বরিক গুণ সম্পন্ন বলছেন এবং রাষ্ট্রকে ঈশ্বরের পদচারণা বলে তিনি বর্ণনা করছেন। এছাড়াও আইনগত দৃষ্টিভঙ্গি থেকেও রাষ্ট্রকে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ আইনের বিষয়টা থেকে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করছেন এবং আইনের বিষয়কে গুরুত্ব দিচ্ছেন। এখানে যেমন রয়েছে জাঁ বোদা, হল এরা যেমন রয়েছে, তাছাড়া উড্রো উইলসন এরা কিন্তু আইনগত দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করছেন। যেমন জাঁ বোদা এখানে বলছেন যে রাষ্ট্র হলো কতগুলো পরিবার ও তাদের যৌথ সম্পত্তির সমন্বয়ে গঠিত এমন একটি আইনসম্মত সরকার যা সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ কি, কতগুলি পরিবার এবং তাদের সম্পত্তির সমন্বয়ে গঠিত, যেটা হচ্ছে আইনসম্মতভাবে গঠিত। অর্থাৎ কি, আইনের কথা তিনি বলছেন, আইনগত দৃষ্টিভঙ্গি থেকে এখানে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করছেন। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে কি একটা আইন বজায় থাকবে এবং সেখানে এই পরিবার এবং জনসমষ্টিগুলো যেগুলো কিন্তু সমন্বয়ে এগুলো কিন্তু গঠিত থাকবে, সেই বিষয়টা কিন্তু এখানে বলছেন জাঁ বোদা। এছাড়াও আরও বিভিন্ন সংজ্ঞা তো এখানে তোমাদের রয়েছে। যেমন উড্রো উইলসন বলছেন যে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র। অর্থাৎ কি, একটা নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠা করার জন্য যে সংগঠিত করা একটা জায়গাকে, একটা ভূখণ্ডকে, সেটাকে কিন্তু রাষ্ট্র বলে সংজ্ঞায়িত করছেন কিন্তু এখানে উড্রো উইলসন। তারপর এখানে আধুনিক সংজ্ঞা যারা দিয়েছেন, হ্যারল্ড ব্লাস্কি রয়েছে, র্যাফেল রয়েছে, এরা রয়েছে। যেমন হ্যারল্ড ব্লাস্কি এখানে আধুনিকভাবে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করছেন। তিনি বলছেন যে রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট ভূখণ্ডে শাসক ও শাসিতদের নিয়ে গঠিত এমন এক জনসমাজ যা তার সীমানার মধ্যে অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানসমূহের উপর কর্তৃত্ব দাবি করে। অর্থাৎ কি,
ওই যে রাষ্ট্রের সাথে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক, যে বিষয়গুলো, যেখানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রেও আমি বলেছিলাম, সেখানে এরাও কি বলছে যে রাষ্ট্রের সাথে এই যে প্রতিষ্ঠানগুলো এবং তাদের ওপর যে কর্তৃত্ব করা, সেইগুলোকেই কিন্তু রাষ্ট্র বলে সংজ্ঞায়িত করছেন, এখানে আধুনিক সংজ্ঞা প্রদান করছেন হ্যারল্ড ল্যাস্কি। এরা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বলা যেতে পারে হ্যারল্ড ল্যাস্কিকে। এছাড়াও মার্ক্সবাদী সংজ্ঞা যেমন দিচ্ছেন মার্কস, লেনিন। এরা কি বলেছিল? এরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে শ্রেণী সংগ্রামের কথা তারা বলেছিল। তারাও কিন্তু এখানে এই যে শ্রেণী সংগ্রামের একটা হাতিয়ার, এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর উপর প্রভুত্ব বজায় রাখার জন্য একটি প্রতিষ্ঠান রূপে কিন্তু রাষ্ট্রকে তিনি বর্ণনা করছেন। অর্থাৎ কি, একটা প্রতিষ্ঠান যেটা একটা শ্রেণীর ওপর প্রভুত্ব কায়েম করা হবে, সেটাকেই কিন্তু রাষ্ট্র বলে সংজ্ঞায়িত করছেন মার্কস, লেনিন। এরা কিন্তু মোটামুটি মার্ক্সবাদী। তো মূলত তোমাদেরকে আমি এই বিষয়টা সম্পর্কে, রাষ্ট্রীয় সংজ্ঞা বিষয়টা সম্পর্কে হালকা করে আলোচনা করার চেষ্টা করলাম। এরপর যে বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করব, যেটার উপর মেইন ফোকাস করব, সেটা হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য। তো রাষ্ট্রীয় সংজ্ঞা কীভাবে সংজ্ঞায়িত করাতেন সেগুলো তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমি রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে বলব। তো এই যে রাষ্ট্রের বৈশিষ্ট্য, অর্থাৎ কাকে আমরা রাষ্ট্র বলবো, রাষ্ট্রের কী কী বৈশিষ্ট্য বা কী কী গুণ থাকতে হবে যার জন্য আমরা তাকে রাষ্ট্র বলতে পারি, এটা সম্পর্কে বলতে গিয়ে তাহলে বলা যেতে পারে যে রাষ্ট্রের বেশ কিছু নিজস্ব মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এবং এখানে গার্নার কি সংজ্ঞা দিচ্ছেন, অধ্যাপক গার্নার, তিনি রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহের মধ্যে 4টি অপরিহার্য বৈশিষ্ট্যকে কিন্তু সংজ্ঞায়িত করছেন। গার্নার কি বলছে, 4টি মেইন বিষয় যাকে কিন্তু তিনি রাষ্ট্রের মেন বৈশিষ্ট্য বলছেন, এবং এগুলো কিন্তু অবশ্যই থাকা উচিত একটা রাষ্ট্রের, সেটা কিন্তু গার্নার বলছেন। যেমন এর মধ্যে প্রথমেই রয়েছে কি, জনসমষ্টি, অর্থাৎ জনসংখ্যা, অর্থাৎ মানুষ। সেই একটা রাষ্ট্রের মধ্যে জনসংখ্যা বা জনসমষ্টিটা কিন্তু মেন। আর দ্বিতীয় কি বলছে, নির্দিষ্ট একটা ভূখণ্ড। তৃতীয় হচ্ছে সরকার, এবং চতুর্থ হচ্ছে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। অর্থাৎ কি, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই 4টি হচ্ছে একটি রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য। এবার এটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা বলা হচ্ছে জনসমষ্টি, অর্থাৎ জনসমষ্টি মানে কি, যে জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র, অর্থাৎ একটা রাষ্ট্র গঠিত হবে কি জন্য, জনগণের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তো এই যে জনসমষ্টিকে, এটাকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা বলা হয়েছে, প্রথম বলা হয়েছে নাগরিক, বিদেশি এবং প্রজা। অর্থাৎ নাগরিক, একটা রাষ্ট্রের মধ্যে নাগরিক আমরা কাদেরকে বলবো, একটা রাষ্ট্রের মধ্যে অর্থাৎ যে জনসংখ্যা, যে মানুষগুলো যারা বাস করছে, তাদেরকে 3 ভাগে ভাগ করছি, অর্থাৎ নাগরিক, বিদেশি এবং প্রজা। নাগরিক আমরা কাকে বলবো, এই যে আমরা বলি আমরা ভারতবর্ষের নাগরিক, অর্থাৎ কি, আমরা ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছি এবং ভারতবর্ষে আমরা স্থায়ীভাবে বসবাস করছি, তো আমরা ভারতবর্ষের নাগরিক। কিন্তু এই ভারতবর্ষে যদি অন্য কোনো দেশ থেকে কোনো মানুষ আসে, তাহলে আমরা তাদেরকে কি বলবো, তাদের কি ভারতীয় বলবো আমরা? না, তাদেরকে তো ভারতীয় বলবো না, তাদেরকে আমরা বলবো বিদেশি। তো এই যে নাগরিক আর বিদেশি, এদের নিয়ে কিন্তু মেন জনসমষ্টি গঠিত। আরেকটা শ্রেণী যেটা রয়েছে সেটা হচ্ছে প্রজা, অর্থাৎ বিদেশি সরকারের অধীনে যারা থাকে তাদেরকে কিন্তু প্রজা বলা হয়। অর্থাৎ একটা সরকারের অধীনে থাকা এবং ক্রীতদাস রূপে থাকা যাদেরকে, সেটাকে বলা হচ্ছে প্রজা। এবং এই 3টেই কিন্তু মেন বৈশিষ্ট্য রয়েছে জনসমষ্টির। এই তিনটে বৈশিষ্ট্যকে নিয়েই কিন্তু জনসমষ্টি গঠিত হয়, যেটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। তো হালকা করে এটা তোমরা জেনে নিতে পারো। এখানে জনসমষ্টি কেমন হবে, অর্থাৎ কাকে রাষ্ট্র বলা যেতে পারে, এ সম্পর্কে বলা যেতে পারে যে অ্যারিস্টটল বলছেন যে ক্ষুদ্রকায় জনসমষ্টি 5 থেকে 10,000 জনসংখ্যা, অর্থাৎ 5 থেকে 10,000 জনসংখ্যা যদি কোনো রাষ্ট্রের থাকে, তাকেই কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারি। অর্থাৎ ন্যূনতম 5 থেকে 10,000 জনসংখ্যা কিন্তু থাকতে হবে। যেমন এখানে খুব কম সংখ্যক জনসংখ্যা রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পানামা, মোনাকো, সান মেরিনো, ভ্যাটিকান সিটি। সব থেকে ক্ষুদ্র হচ্ছে ভ্যাটিকান সিটি, সব থেকে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি, এটা কিন্তু মনে রাখবে তোমরা। আর বৃহৎ যে জনসংখ্যার যে রাষ্ট্রগুলো, অর্থাৎ
ভারত, চীন, সবথেকে বৃহৎ চীন এবং ভারত, তারপর তৃতীয় স্থান ভারত, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, এছাড়াও বিভিন্ন আরও যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু বৃহৎ জনসংখ্যার রাষ্ট্র এখানে বলা যেতে পারে। অর্থাৎ কি ন্যূনতম 5 থেকে 10,000 জনসংখ্যাকেই কিন্তু থাকলে কিন্তু রাষ্ট্র বলা যাবে, যেটা অ্যারিস্টটল বলছেন। এছাড়াও বৃহৎ তো যত বেশি হবে আর সেটাকে রাষ্ট্র বলে সংজ্ঞায়িত করা যেতে পারে। তো এটা মূলত জনসমষ্টি। এরপর কি আছে, নির্দিষ্ট ভূখণ্ড, অর্থাৎ একটি রাষ্ট্রের কি হবে, একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, অর্থাৎ একটা রাষ্ট্রের নির্দিষ্ট একটা সীমানা থাকতে হবে, এবং সেই সীমানাটা শুধুমাত্র স্থলভাগ নয়, সেই সীমানাটা কিন্তু স্থলভাগ, জলভাগ, আকাশ পথেও কিন্তু তার একটা সীমানা থাকবে। এই সীমানাগুলো যখন নির্দিষ্ট একটা সীমানা, নদী, পাহাড়, পর্বত, অরণ্য, আকাশ সীমা, সমুদ্র উপকূল সব কিছু যখন স্থায়ীভাবে একটা সীমানা থাকবে, তখন সেটাকেই কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারি। রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কিন্তু এটাকে আমরা বলতে পারি। যেমন এখানে বলা হচ্ছে যে সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত তৃতীয় সম্মেলনে 3 মাইলের পরিবর্তে পূর্বোক্ত 3 মাইলের পরিবর্তে 12 মাইল পর্যন্ত এলাকাকে উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ কি 3 মাইলের পরিবর্তে 12 মাইল পর্যন্ত যে ভূভাগ রয়েছে সেটাকেই কিন্তু বলা যেতে পারে আর একটি রাষ্ট্রের ভূখণ্ড। তো এটাই মেন ভূখণ্ড, অর্থাৎ একটা রাষ্ট্রের সীমানা বা একটা রাষ্ট্রের কতটা আয়তন রয়েছে সেটা কিন্তু ভূখণ্ডের মধ্যে রয়েছে। এরপর আমরা বলবো সরকার, অর্থাৎ সরকার কাকে বলবো, একটি রাষ্ট্রের মস্তিষ্কই কিন্তু হচ্ছে সরকার। সরকার আমরা কাকে বলবো, এই যে রাষ্ট্রকে পরিচালনা যে করবে তাকেই কিন্তু আমরা সরকার বলবো। অর্থাৎ রাষ্ট্রটা তো গঠন হয়ে গেল, অর্থাৎ এখানে জনসমষ্টি রয়ে গেল, এখানে নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে তার, কিন্তু একে পরিচালনা কে করবে, এই পরিচালনা করার জন্য কিন্তু সরকার রয়েছে। এই সরকারের যে বিভিন্ন রূপ কিন্তু রয়েছে, যেখানে এখানে ব্যাপক এবং সংকীর্ণ দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন বিভিন্ন ধরনের যে সরকার রয়েছে, গণতান্ত্রিক সরকার যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনে রয়েছে, তেমন এককেন্দ্রিক সরকার রয়েছে ব্রিটেন, বাংলাদেশে, যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এইগুলোতে। তারপর এছাড়াও হিটলার মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদী সরকার ইতালিতে ছিল যেগুলো। তো তারপর সমাজতান্ত্রিক সরকার, এই যে বিভিন্ন সরকারের যে ভাগ সেগুলো কিন্তু একটি রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য বলা যেতে পারে। আর এই সরকারের কাজ কি, সরকারের রাষ্ট্রের যে নীতি এবং আদর্শকে বাস্তবায়িত করাই হচ্ছে সরকারের কাজ। অর্থাৎ একটি রাষ্ট্রের যে রাষ্ট্রকে যে পরিচালনা করা, রাষ্ট্রের নীতি এবং যে আদর্শ রয়েছে সেটাকে কিন্তু বাস্তবায়িত করাটাই হচ্ছে একটি সরকারের কাজ, এবং যেটি রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। তো সরকারটাও আমরা জানলাম। এরপরে আমরা জানবো সার্বভৌমত্ব, অর্থাৎ সার্বভৌমিকতা বা সার্বভৌমত্ব কাকে বলবো। সার্বভৌমত্ব মানে হচ্ছে একটি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, অর্থাৎ কি রাষ্ট্রের অবাধ ক্ষমতাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমি একটি রাষ্ট্র এবং আমাকে কেউ কোনোভাবে চালিত করতে পারবে না। অর্থাৎ কি আমার রাষ্ট্রের মধ্যে আমার চূড়ান্ত ক্ষমতা রয়েছে এবং রাষ্ট্রের বাইরেও আমার চূড়ান্ত একটি ক্ষমতা যদি থাকে, তাহলে সেটাকেই কিন্তু একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব বলা যেতে পারে, বা একটি রাষ্ট্র সার্বভৌমিকতার অধিকারী বলা যেতে পারে, যেটি একটি রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। এখানে যে দুরকম সার্বভৌমিকতা রয়েছে, অর্থাৎ একটি রয়েছে অভ্যন্তরীণ সার্বভৌমিকতা এবং একটি রয়েছে বাহ্যিক সার্বভৌমিকতা। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা কি, একটি রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের সীমানার মধ্যে যখন তুমি স্বাধীন, তখন তোমাকে কি তার রাষ্ট্রের একটি অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বা অভ্যন্তরীণভাবে সে সার্বভৌম সেটা বলা যেতে পারে। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে আমাকে অন্য কেউ চালিত করতে পারবে না। রাষ্ট্রের যে কোনো কিছু নীতি নির্ধারণ, যে কোনো কিছুর জন্য দায়িত্ব বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু একটি রাষ্ট্রের মধ্যে থাকবে। আর বাহ্যিক সার্বভৌমিকতাটা কি, অর্থাৎ বাহ্যিক ক্ষেত্রে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে, অর্থাৎ বাইরের যে দেশগুলোর সাথে বিভিন্ন যে সম্পর্ক এবং বিদেশ নীতি প্রণয়ন সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার সার্বভৌমিকতা যখন থাকছে তখন তাকে কিন্তু একটি রাষ্ট্র বলা যেতে পারে। তো মূলত এইভাবেই চারটি বৈশিষ্ট্যের আলোকে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করা যেতে পারে, যেটা তোমাদের সম্পর্কে তোমাদেরকে যেটা রাষ্ট্র সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। তো মূলত এটাই ছিল। এরপর অন্য কোনো ভিডিও নিয়েও তোমাদের সামনে আসার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ।